হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অশরীরী ছায়া। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। মেয়েটার কণ্ঠে এমন একটা কথা শুনে আঁতকে ওঠে সৌম্যি। কে এই মেয়ে? এই মেয়েটা তাকে মারতে চায় কেন? সৌম্যি কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটাকে প্রশ্ন করে, কে আপনি? আমাকে মারতে চান কেন? প্রশ্নটা শুনেই যেন মোবাইলের ওপাশের মেয়েটা চমকে উঠল। দ্রুত কলটা কেটে দিল। সৌম্যি আবার ওই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু নাম্বারটা বন্ধ পায় সে। সৌম্যি বুঝতে পারে মোবাইলটা তার কাছে রাখা আর ঠিক হবে না। সৌম্যি মোবাইলটা কুয়োতে ফেলে সেই পিস্তলটা নিজের সাথে লুকিয়ে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। পিস্তলটা রান্নাঘরের চিপায় লুকিয়ে রাখলো, যেখানে সে ছাড়া আর অন্য কেউ এই পিস্তলটা খুঁজে পাবে না। সৌম্যি বুঝতে পারে তার শরীর অনেক নোংরা হয়ে গেছে আর সে অনেক ক্লান্ত। তাই সৌম্যি গোসল করে আবার স্বাভাবিক হয়ে রাহাতের পাশে শুয়ে পড়ে। যদিও ততক্ষণে ভোরের পাখিরা ডাকতে শুরু করে দিয়েছে। সৌম্যি ভাবলো এই কথাগুলো রাহাতকে বলা ঠিক হবে, হয়তো হবে না। রাহাত যদি জানতে পারে যে তাকে কেউ খুন করতে চলেছে, তাহলে এলাহি কাণ্ড হয়ে যাবে। সে বিশাল চিন্তায় পড়ে যাবে। এখন তার কি করা উচিত? অবশ্য সেই সাদা ছায়াটা তো তাকে সাহায্য করে চলেছে, কিন্তু এই ছায়াটাই বা কে? কেনই বা তাকে সাহায্য করছে? আর ওই মেয়েটাই বা কে যে তাকে খুন করার জন্য ওই লোকগুলোকে পাঠালো? এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সৌম্যি। তবে ভোরবেলাও সে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে যে গত রাতে পাওয়া সেই পিস্তলটা হাতে নিয়ে বসে রয়েছে আর ভাবছে এইটা দিয়ে গুলি কী করে বের হয়। হঠাৎই সেই সাদা ছায়াটা তার সামনে আসে। ছায়াটা তাকে ধীরে ধীরে কিভাবে পিস্তল চালাতে হয় এটা শেখাচ্ছে। সৌম্যি পিস্তল চালানো শিখে গেল আর স্বপ্নেও সে এলোপাথারি গুলি চালাতে শুরু করলো। আর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই সৌম্যি দেখলো বাইরে সূর্য উঠে গেছে। রাহাত ঘরের এক কোণে দাঁড়িয়ে কোনো একজনের সাথে মোবাইলে কথা বলছে। সৌম্যি দ্রুত উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। রাহাতও রান্নাঘরে এলো। রাহাত সৌম্যিকে বলল, আজ দুপুরে আমাদের বাড়িতে একজন মেহমান আসবেন, ভালো কিছু রান্না করতে হবে। কে আসবেন? কিছুটা অবাক হয়ে সৌম্যি বললেন, আমার এক কাজিন, সে আমেরিকা থাকে, সে নাকি আজ দেশে ফিরবে। আমি বলছি সরাসরি আমাদের বাড়িতে চলে আসতে। হ্যাঁ, কিন্তু তুমি তো কোনোদিন আমার এই কাজিনের কথা আমায় বলোনি। আসলে ওর সাথে অনেক দিন ধরে আমার কথা হয় না, ওর কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। নাম কি ওর? সুমাইয়া ইসলাম। এতটুকু কথা বলেই রাহাত বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। সৌম্যি ঘরেই রান্না করতে লাগলো। মাঝে মাঝে গত রাতের কথাগুলো মনে হতেই শিউরে ওঠে সৌম্যি। সে বিশ্বাসই করতে পারছে না যে সে গত রাতে দুজন মানুষকে খুন করেছে। এতটা সাহস গত রাতে তার ভেতরে এলো কি করে? এটাই সে ভেবে পাচ্ছিল না। দুপুর 2টা বাজে। রাহাত আর সৌম্যি তাদের বাড়ির দরজার সামনে অতিথির জন্য অপেক্ষা করছে। টানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ট্যাক্সির দেখা পেল তারা। ট্যাক্সিটা তাদের বাড়ির দিকেই আসছে। ট্যাক্সিটা থেকে একটা বেশ রূপবতী মেয়ে বেরিয়ে এলো। সৌম্যি বুঝতে পারলো এটাই সুমাইয়া। ট্যাক্সিটার ভাড়া মিটিয়ে মেয়েটা এসে সৌম্যিকে জড়িয়ে ধরে বলল, তোমার কথা রাহাতের মুখে অনেক শুনেছি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সৌম্যিও সেই জন্য খাতিরে বলল, আমারও ভালো লাগলো, তবে আসতে কোনো সমস্যা হয়নি তো? না সূচক মাথা নাড়ল মেয়েটি। এরপর খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে তিনজনে অনেক গল্প করলো। মেয়েটা বেশ মিশুকে, অল্পতেই বেশ ভাব জমিয়ে নিল সৌম্যির সাথে। যদিও রাহাত ভালোই এড়িয়ে চলছিল মেয়েটিকে। এইভাবে সারাটা দিন কেটে গেল সৌম্যির। মেয়েটার আমেরিকায় থাকার গল্পটা বেশ লম্বা। রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তারা। সিদ্ধান্ত নিয়েছিল সৌম্যি এবং সুমাইয়া একটা ঘরে ঘুমাবে, অপর ঘরে ঘুমাবে রাহাত। রাহাত আর সুমাইয়া বসে বসে গল্প করছিল নানান বিষয়ে। সৌম্যি রান্নাঘরে গিয়ে থালা বাসন পরিষ্কার করছিল। হঠাৎ সে অনুভব করলো যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সৌম্যি যেই ভাবলো যে পিছনে ফিরে তাকিয়ে দেখবে যে কে দাঁড়িয়ে আছে, হঠাৎ পেছন থেকে গত রাতের মতো সেই মেয়েলি কণ্ঠে ভেসে আসলো, পেছনে ফিরো না সৌম্যি, তুমি এখনো বিপদমুক্ত নও। রান্নাঘরে যেখানে পিস্তলটা লুকিয়ে রেখেছো সেখান থেকে পিস্তলটা সরিয়ে আজ নিজের বিছানার নিচে লুকিয়ে রাখবে, ভুলে যেও না, সাবধান। কথাটা শুনে আঁতকে ওঠে সৌম্যি। তার মানে কি আজ রাতেও তাকে
কেউ মারতে আসবে? সৌম্যি পিছনে ফিরে তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। সৌম্যের হৃদস্পন্দন বেড়ে গেল। সৌম্যি জানে যে এই মেয়েলি কথাগুলো শুনলে তার মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। সৌম্যি থালা বাসন রেখে পরীক্ষা করে এলো রাহাত বা সুমাইয়া তাকে দেখছে কিনা। দেখলো তারা গল্পে মজে রয়েছে। তাই সৌম্যি দ্রুত পিস্তলটা শাড়ির আঁচলে লুকিয়ে তার ঘরের মাথার পাশে বিছানার নিচে পিস্তলটা রেখে দিল। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। রাহাত যথারীতি তার ঘরে ঘুমালো, আর সুমাইয়া এসে সৌম্যির পাশে শুলো। কিছুক্ষণ গল্প করার পর সুমাইয়াও ঘুমিয়ে পড়লো। সৌম্যির কিছুতেই ঘুম আসছিল না চিন্তায়। সে শুধু ভাবছিল কে আজ রাতে তাকে মারতে আসবে, সেই কণ্ঠটা কেন আজ তাকে পিস্তল সাথে নিয়ে ঘুরতে বলল। এইসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে সৌম্যি ঘুমিয়ে পড়ল। গভীর ঘুম। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটা পুরুষালী কণ্ঠের ফিসফিসানি শব্দে, কথা বলার আওয়াজে। কেউ একজন বলছে, প্রথমে ছুরি দিয়ে গলা কাটবো, পরে পুরো বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেব, যাতে কেউ বুঝতে না পারে যে সে খুন হয়েছে। কথাটা শুনে আঁতকে ঘুম থেকে ওঠে সৌম্যি। সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখলো রাহাত একটা ধারালো ছুরি হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যি অবাক হয়ে চিৎকার করে বলতে লাগলো, রাহাত, এটা তুমি কি করছো? কথাটা বলার সাথে সাথেই তার পেছন থেকে কেউ একজন লোহার কিছু দিয়ে তার মাথায় আঘাত করলো। সৌম্যি সাথে সাথেই অজ্ঞান হয়ে আবার বিছানায় লুটিয়ে পড়ল। এরপর সে আবার যখন চোখ খুলল তখন নিজেকে আবিষ্কার করলো হাত পা আর মুখ বাঁধা অবস্থায় বিছানায় বসে রয়েছে। তার মাথা ঝিমঝিম করছে, তার চোখ স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না। সে ঝাপসা চোখে দেখতে পেল তার থেকে কিছুটা দূরে রাহাত ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সোনিয়াও তার পাশে দাঁড়িয়ে আছে। সৌম্যি কিছুই বুঝতে পারছিল না। মুখ বাঁধা থাকার কারণে কথাও বলতে পারছিল না। সৌম্যি কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে রাহাত তাকে খুন করতে চায়। তাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস হলো। এর মধ্যে তাদের সাথে এমন কিছু হয়নি যে তাকে সৌম্যিকে খুন করতে হবে। রাহাত সৌম্যিকে চোখ খুলতে দেখে শয়তানি হাসি হাসতে শুরু করলো। এরপর সৌম্যিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়, অবাক হচ্ছ? অবাক তো হয়েছি আমি। আমার তো তোমার মৃত্যু দেখার কথা ছিল না, কিন্তু তোমার কপাল খুব ভালো, তাই মৃত্যুর আগে আমার দেখতে পেলে। মজার বিষয় হচ্ছে আমার হাতেই তোমার মৃত্যু লেখা হয়েছে। কি অবাক বিষয়! তুমি খুন হলে যাতে আমি ফেঁসে না যাই, তাই আমি কাজের জন্য ব্যাংকক চলে গেলাম। এরপর একটা লোক আর মালিককে তোমার কাছে পাঠালাম তোমাকে খুন করাতে, কিন্তু তারা বলল কি একটা ছায়া দেখে তারা পালিয়ে গেছে। অদ্ভুত কথা, তোমাকে মারতে এসে তারাই অ্যাক্সিডেন্টে মারা গেল। এরপর আর একটা প্রফেশনাল লোককে ঠিক করলাম, কিন্তু তুমি কি করে যে আগে থেকে টের পেলে? আগে থেকেই একটা ব্লেড হাতে নিয়ে বসেছিলে। এই লোকটাও নাকি একটা ছায়া দেখে থমকে গিয়েছিল, আর তুমি তার হাতে ব্লেড চালিয়ে দিলে। সেই লোকটাকেও আর খুঁজে পাওয়া যায়নি, হয়তো সেও মারা গেছে। তুমি আগে থেকে এত কিছু কিভাবে টের পেয়ে যাও বলো তো? বুঝলাম যে এইভাবে তোমাকে খুন করা যাবে না, কিছু তো একটা গন্ডগোল রয়েছে। তাই তোমার জ্বরের কথা শুনতেই আবার দেশে চলে এলাম। এবারে একটা দারুণ বুদ্ধি বের করলো সোনিয়া। প্রফেশনাল শুটার ভাড়া করলো সে। কিন্তু এবারও তুমি কিভাবে যেন টের পেয়ে গেলে? গুলির বদলে ইটার মাধ্যমেই শেষ করে দিলে তাদের। তাদের প্রতিটা চিৎকারের শব্দে আমি আঁতকে উঠেছিলাম। আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে তুমি সব কিছু আগে থেকে টের পাও কিভাবে। তার মানে তুমি কি বুঝে গেছো যে আমি তোমাকে মারতে চাই? কিন্তু না, তুমি এটা টের পেলে না। আমি ভয়ে ঘুমানোর অভিনয় করলাম। তুমি আবার আমার পাশে শুয়ে পড়লে। আমি তখন বুঝে গিয়েছিলাম যে তোমাকে ঘরের বাইরে কেউ খুন করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। তাই সোনিয়াকে আমি সকালে উঠেই কল করি, এখানে চলে আসতে বলি। বাই দ্য ওয়ে, সোনিয়া আমেরিকা থেকে না, বা আমার কাজিনও না। সোনিয়া আমার প্রথম স্ত্রী। কি অবাক হচ্ছ? আসলে অবাক হওয়ার মতোই কথা। তোমাকে বিয়ে করার অনেক আগেই আমি বিয়ে করেছিলাম ওকে, যদিও কেউ জানতো না। কিন্তু আমার কাছে তখন পর্যন্ত টাকা ছিল না সংসার চালানোর মতো। তখনই তোমার বাবা আমাকে একটা চাকরি দেয়। সেই সুবাদে আমি প্রথমে তোমাকে দেখলাম। তোমার এই পৃথিবীতে তোমার বাবা ছাড়া আর কেউই ছিল না, আর তোমার বাবারও তুমি ছাড়া আর কেউ ছিল না। কিন্তু তোমাদের কাছে অনেক সম্পত্তি ছিল, যেটা আমার ছিল না। ঠিক তখন থেকেই আমি প্ল্যানটা সাজাতে শুরু করি, ভালো মানুষ হওয়ার অভিনয় করি তোমার বাবার সামনে। তোমার বাবাও আমাকে বিশ্বাস করতে শুরু করে, তুমিও আমায় পছন্দ করতে থাকো। এরপর আমি আর সোনিয়া দুজনেই প্ল্যান করি যে করেই হোক তোমাদের পরিবারে আমাকে ঢুকতে হবে। তোমাদের সব সম্পত্তি পেতে হলে প্রথমে তোমার বাবাকে এবং পরে তোমাকে খুন করতে হতো। তুমি কি ভেবেছিলে তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন?
না, তাকে খুন করেছি আমি। তোমার বাবা যেদিন মারা যায় সেই দিন তোমার বাবার সাথে আমি ছিলাম গাড়িতে। তখন লিফট দেওয়ার নাম করে সোনিয়াকেও গাড়িতে উঠাই। আমি গাড়ি চালাচ্ছিলাম, তোমার বাবা আমার পাশের সিটে বসেছিল। হঠাৎ সোনিয়া একটা দড়ি বের করে তোমার বাবার গলা পেঁচিয়ে ধরে। তখনই তোমার বাবা মারা যায়। এরপর গাড়ি শুদ্ধ তার লাশ আমরা পানিতে ফেলে দিই। সবাই ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ময়না তদন্ত হলো না, তুমি তখনই অসহায় হয়ে পড়েছিলে। আমি তোমাকে তখনই বিয়ে করি। এই 6 মাস ধরে তোমাকে খুন করার প্ল্যান করি আমরা। অতঃপর এই বাড়িতে তোমাকে আনার প্ল্যান করি আমরা। বাড়িটার নাম D137। বাড়িটার আশেপাশে কোনো বাড়ি নেই, তাই ভেবেছিলাম তোমাকে খুন করাটা খুব সহজ হবে। লাশ গুম করাটাও খুব সহজেই হয়ে যাবে, আর কেউ জানতে পারবে না। তবে তোমাকে এত সহজে মারতে পারলাম না। তবে এবার মারবো। তুমি হয়তো ভাবছো তোমাকে এতক্ষণ ধরে মেরে হাত পা বেঁধে বেঁচিয়ে রেখেছি কেন। এতক্ষণ তোমার জ্ঞান ফেরার অপেক্ষাই করছিলাম, কারণ আমি জানতে চাই তোমাকে কেউ খুন করতে আসলে এর আগে তুমি টের পাও কিভাবে। তোমার কি কোনো অলৌকিক শক্তি আছে? বলো, বলো আমায়। এতটুকু কথা বললেই তুমি মুক্তি পেয়ে যাবে, চিরমুক্তি। তোমাকে আর এই নিষ্ঠুর পৃথিবীকে দেখতে হবে না। এতটুকু কথা বলে সৌম্যের মুখের বাঁধনটা খুলে দিল রাহাত। সৌম্যের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। সে নির্বাক হয়ে গেছে। সৌম্য নিজের চেয়ে বেশি ভালোবাসত রাহাতকে। সে কল্পনাও করতে পারেনি রাহাত তার সাথে এমন কিছু করতে পারে। রাহাত বারবার সৌম্যকে একটা প্রশ্নই করে চলেছিল, যে সৌম্য, কি করে আগে থেকেই তুমি শত্রু সম্পর্কে সচেতন হয়ে যাও? সৌম্য কিছু না বলে অপলক দৃষ্টিতে রাহাতের চোখের দিকে তাকিয়ে রইল। রাহাতের হাতে ধারালো ছুরি। সে হয়তো আর কিছুক্ষণের ভেতরেই ছুরিটা সৌম্যের গলায় চালিয়ে দেবে। সৌম্যের মস্তিষ্ক প্রায় অবশ হয়ে আসছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। সে মৃত্যু পর্যন্ত প্রস্তুত হয়ে গিয়েছিল। হঠাৎ তার পেছন থেকে সেই মেয়েলি কণ্ঠের ফিসফিস আওয়াজ শুনতে পেল, ভয় পেও না সৌম্য, তোমার কিছু হবে না। সৌম্যের হাত পা বাঁধা, তাই অপ্রস্তুতভাবেই তার সামনে দাঁড়িয়ে আছে রাহাত। সৌম্যের হাত পেছন দিয়ে বাঁধা। হঠাৎ সৌম্য টের পেল তার হাতের বাঁধন তার পেছন থেকে কেউ একজন খুলে দিচ্ছে। সৌম্য বুঝতে পারলো এটা সেই মায়ার খেলা, সেই তাকে সাহায্য করছে। সৌম্য চুপচাপ বসে রইল। এরপর হঠাৎ সৌম্য দড়ি থেকে হাত সরিয়ে হাতটা দিয়ে রাহাতের হাতে জোরে আঘাত করলো। হঠাৎ এইরকম একটা আঘাতের জন্য মোটেও প্রস্তুত ছিল না রাহাত, তাই সে আঁতকে ওঠে, আর সাথে সাথে তার হাত থেকে ছুরিটা ছিটকে কিছুটা দূরে পড়ে যায়। রাহাত আর সোনিয়া দুজনেই অবাক হলো। তারা বেশ শক্ত করে সৌম্যের হাত বেঁধে রেখেছিল। সে এটা খুললো কি করে? তারা তিনজনেই তো থ মেরে রইল কিছুক্ষণ। সৌম্য ভাবছিল এখন তার কি করা উচিত। হঠাৎ সে দেখতে পেল রাহাতের পেছনে ভয়ঙ্কর সাদা ছায়াটা দাঁড়িয়ে রয়েছে। কি ভয়ঙ্করের ঠোঁট আর চোখ! তবে সৌম্যের দিকে তাকিয়ে ছায়াটা অদ্ভুত হাসি দিল। এই হাসির মানে যেন সৌম্য জানে রাহাত যেই ছুরিটা আনতে যাবে। সৌম্য আর কিছু না ভেবে বিছানার নিচ থেকে পিস্তলটা বের করলো। পিস্তলটা দেখে বড় বড় চোখ করে তাকিয়ে রইল রাহাত আর সোনিয়া। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা। সৌম্য পিস্তল পেল কোথা থেকে, ভাবতে লাগলো রাহাত। এছাড়া সে শত্রুর ব্যাপারে আগে থেকে সতর্কই বা থাকে কি করে, এর উত্তরও খুঁজে পাচ্ছে না তারা। রাহাত এবার করুণাস্বরে সৌম্যের কাছে ক্ষমা চাইতে লাগলো। সোনিয়াও চাইলো। সৌম্য এবার আর কিছু না ভেবে সরাসরি রাহাতের বুকের পাশে দুটো গুলি করলো, আর দুটি গুলি সোনিয়ার হৃৎপিণ্ড দখল করে নিল। 4টি গুলির শব্দ, দুটি শরীর মাটিতে লুটিয়ে পড়লো। সৌম্যের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সৌম্য কখনো ভাবেনি জীবনে এইরকম একটা অবস্থায় এসে তাকে দাঁড়াতে হবে। সৌম্যের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে সেই সাদা ছায়াটা। ছায়াটাকে এখন আর তার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে না। তবে সৌম্য জানতে চাইছে যে এই ছায়াটা কে, আর কেনই বা তাকে এত সাহায্য করলো, মৃত্যুর হাত থেকে বাঁচালো। সৌম্য ছায়াটার কাছে জানতে চাইলো, কে তুমি, কেনই বা আমাকে সাহায্য করছো? ছায়াটা সৌম্যের কিছুটা কাছে এলো। এরপর তার সম্পর্কে বলতে লাগলো, আমার নাম মাজরিহা মিম। আমিও তোমার মতো ধোকার শিকার হয়েছিলাম। ভালোবেসে বিয়ে করেছিলাম একটা পুলিশের চাকরি করে এমন ছেলেকে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমি আমার স্বামীর কথা মতো সব সম্পত্তি বাবা মায়ের কাছ থেকে নিজের নামে করে নিয়েছিলাম। আমার স্বামী আমার সব সম্পত্তি তার নিজের নামে করে আমাকে ধোঁকা দিল। সে অন্য একটা মেয়েকে ভালোবাসতো, তাই আমাকে বোকা বানিয়ে নির্জন এলাকায় এই বাড়িটাতে নিয়ে আসে এবং আমাকে খুন করে। তখন আমার কেউ বাঁচায়নি, কেউ আমায় সাহায্য করতে আসেনি। এরপর থেকে আমার আত্মা এই বাড়িটাতেই আটকে পড়ে রয়েছে। আমি আর মুক্তি পেলাম না। অবশ্য পেলাম কিছু অলৌকিক শক্তি আর এই ছায়ারূপ। পরে দেখলাম এই বাড়িটা নির্জন জায়গায় হওয়ার কারণে আমার স্বামীর মতো অনেক পুরুষই তাদের স্ত্রীর খুন করতে এই বাড়িতে
বোকা বানিয়ে নিয়ে আসে। আমি সিদ্ধান্ত নিই যে এই বাড়িতে এইরকম যতগুলো পুরুষ আসবে সবগুলোকে খুন করার দায়িত্ব আমার। আর আমার মতো সকল নিঃস্বার্থভাবে ভালোবাসার স্ত্রীদের রক্ষা করার দায়িত্ব আমার। আমার আগে আরও 8টা দম্পতি এসেছিল এখানে, তোমার মতো সবাইকেই রক্ষা করেছি আমি। এখন তুমি মুক্তি। কাল সকালেই জিনিসপত্র গুছিয়ে তুমি শহরে চলে যাবে, আর কখনো এই বাড়ির দিকে আসবে না। ও হ্যাঁ, তোমার গর্ভে একটা সন্তান আসবে, সন্তানটা রাহাতের। তবে তুমি তাকে ভালোমতো মানুষ করো। ও ছেলে হবে, ও যাতে রাহাতের মতো না হয়। আর রক্তের দাগ মুছে লাশ দুটোকে কুয়োতে ফেলে দাও, কেউ দেখবে না। আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।